আমাদের এবারের নিবেদন কৃষ্ণেন্দু পালিতের গল্প দণ্ড। গল্প পাঠে ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে দণ্ড। বারান্দার একপাশে রান্নার জায়গা। কদিন নাগাড়ে বৃষ্টির পর আজ একটুখানি ধরেছে। ভিজে কাঠ ধোঁয়াচ্ছে, নিভে যাচ্ছে বারবার। বাঁশের নলিতে মুখ লাগিয়ে ফুঁ দিতেও কষ্ট হচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। লোকটা কখন বাড়ির মধ্যে ঢুকেছে সে খেয়াল করেনি। 60-এর উপর বয়স, মাঝারি গরম, তামাটে গায়ের রং, পরনে 8 হাতি ধুতির ওপর বাংলাদেশের পলিয়েস্টারের জামা, পায়ে রবারের স্যান্ডেল, এক মাথা বাদামি চুল উল্টে আছড়ানো, না কামানো গোঁফদাড়ি। সবচেয়ে ভয়ঙ্কর তার চোখ দুটো, একটা নষ্ট ডিমের মতো খোলা, অন্যটা আধ বোঝা। কখন কোন দিকে তাকাচ্ছে ঠিক বোঝাও যাচ্ছে না। লোকটাকে আগে কখনো দেখেনি সুপর্ণা। পোশাকের বাহার দেখে ভিখিরি বলেও তো মনে হচ্ছে না। সাহায্য প্রার্থী হতে পারে। ছেলের কিডনি, আশ্রমের চাঁদা, মেয়ের বিয়ে, নানান ভিখিরে সব আসে। সব ধান্দাবাজের দল। সে যাই হোক, ভিখিরি হোক বা সাহায্য প্রার্থী, সুপর্ণা সাফ বলে দেবে, মাফ করো বাবা। তার পক্ষে এখন ওঠা সম্ভব নয়। তাছাড়া দেওয়ার মতো তো কিছু নেই ঘরে। ধার বাকিতে সংসার চলছে। লোকটা আপন মনে গাছ গাছালির দিকে তাকিয়ে কি যেন খুঁজছে। বারান্দায় সে জলজ্যান্ত বসে রান্না করছে, সেদিকেও খেয়াল নেই। উনুনে কাঠ দিতে ভুলে যায় সুপর্ণা। অসুস্থ মেয়েকে নিয়ে বাড়িতে সে একা। জ্বর এই কমছে তো কয়েক ঘন্টা পরে আবার ঝাঁপিয়ে আসছে। জল পড়া তেল পড়া করেছে, ধানের মাটি মাখিয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। মেয়েটা এখন কোল থেকে নামতে চায় না, সব সময় ঘ্যান ঘ্যান করে। জোর করে নামালে চিৎকার করে বাড়ি মাথায় তোলে। ধরার মতো একটা মানুষও নেই সংসারে। 4 দিনের মাথায় জলধরাজ কাজে বেরিয়েছে। রাজমিস্ত্রির জোগাড় এসে। এতদিন বৃষ্টিতে কাজ হয়নি। ওদিকে শাশুড়ি গেছে মেয়ের বাড়ি, মেয়ের যত্ন আত্তি করতে। দেখাশোনার লোক নেই। সে মা হতে চলেছে, ভারী শরীর নিয়ে সংসার সামলাতে পারে না। দরদ কত! সবে তো 7 মাস, আসল সময় তো সামনে পড়ে আছে। কই, তারও তো একটা হয়েছে। এত দরদ তখন ছিল কোথায়? বলি, উলট কম্বলের গাছ আছে নাকি? ধক করে ওঠে সুপর্ণার বুকের মধ্যে। কর্কশ গলা, যেন এতক্ষণ গল্প করছিল, যেন দীর্ঘদিনের চেনা এমন একটা ভঙ্গিতে জিজ্ঞেস করল। তখনও চোখ ওপরের দিকে, গাছপালার ফাঁকে। এতক্ষণে লোকটার আসবার কারণ অনুমান করতে পারে সুপর্ণা। খুব লম্বা গাছ হয়, বড় বড় ডাঁটি। লোকটা বর্ণনা দিতে শুরু করে। উপকারী বৃক্ষ। সুপর্ণা মাথা নাড়ে। না, অনেক গাছ গাছালি আছে এখানে। দেখে ভাবলাম যাই একবার খোঁজ করে আসি। তা এই কি করবেন উলট কম্বল? লোকটা হাসে, অর্থপূর্ণ হাসি। গাছ গাছালি থেকে চোখ নামিয়ে সুপর্ণার দিকে তাকায়। ওর কি আর একটা গুণা যে একটা কাজে লাগবে? এসব ধন্বন্তরী বৃক্ষ, 1000 রকম তার ব্যবহার। সকাল থেকে 2টো পাতার জন্য ঘুরতেছি। এতখানি বেলা হলো,
তবু মিলাতে পারলাম না। তা হ্যাঁ গো মা, একটা কথা জিজ্ঞাসা করব। লোকটার নজর এখন তাদের টালির ছাদের দিকে। চোখ সরু করে কি যেন দেখছে। পিট পিট করছে চোখের পাতা, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। মনে মনে কিছু বলছে হয়তো। বৃষ্টিটা সকাল থেকে ধরে এলেও মাঝে মাঝে হাওয়া হচ্ছে। সাঁই সাঁই করে এসে ঝাপটা মারছে দরমার বেড়ায়। মানুষটাকে কতদিন ধরে সুপর্ণা বলছে রান্নার জায়গাটা একটু ঘিরে দিতে হবে, কিছুতেই কানেই তুলছে না। বারবার উনুন নিভে যাচ্ছে, ফুঁ দিয়ে ধরাতে জান বেরিয়ে যাচ্ছে। বলছি, বাড়ির পড়তে দণ্ড চলে নাকি মা? কয়েক মুহূর্তের অপেক্ষার পর আবার জিজ্ঞেস করেছে লোকটা। শিউরে ওঠে সুপর্ণা। দণ্ড? দণ্ড শব্দটার সঙ্গে কম বেশি সে পরিচিত। ভয়ে কাঞ্চনকে শক্ত করে কোলের মধ্যে চেপে ধরে। শিরদাঁড়া বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। অস্ফুটে উচ্চারণ করে, দণ্ড। তাই তো মনে হচ্ছে। লোকটা ঢুক গেলে প্রসঙ্গ বদলে বলে, বলছি, 1 গিলাস জল খাওয়াতে পারো? সুপর্ণা বিপাকে পড়ে। কাঞ্চন কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সরাতে গেলেই কেঁদে উঠবে। অস্বস্তি হয় তার। লোকটা বোঝে, বলে, থাক থাক মা থাক, তোমার তো আবার কোলে মেয়ে আছে, উঠতে হবে না, আমি নিয়ে খাচ্ছি। বারান্দায় গ্লাস উপুর করা ছিল, নিজেই নিয়ে নিল। টিউবওয়েল থেকে জল খেয়ে এলো পেট ভরে। ফিরে এসে গ্লাসটা জায়গা মতো রেখে ধুতির খুঁটে মুখ মুছল। তারপর পুরনো প্রসঙ্গের জের টেনে বলল, কি যেন বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, দণ্ড। দণ্ড বুঝো তো? শুনিছি, ঠিক। খুব বাতাস। অপর দেবতাও বলতে পারো। যেসব মানুষ অপঘাতে মরে তাদের তো গতি হয় না। হবে কি করে বলো? সকালাত মেটে নিছে, সেই সব আত্মা এই পথ দিয়ে চলাচল করে। আঙুল তুলে সুপর্ণাদের ঘরের চাল নির্দেশ করে। বুঝতে পারো না? সুপর্ণা মাথা নাড়ে। না। সে কি কথা? বলি, রাতে জমজম করে শব্দ হয় না? অনেক রাতে? অনেক রাতে শন শন হাওয়া বয়, গাছগুলো হেলি পড়ে। নারকেল গাছটার মাথায় একটা কাক ডাকে, ক্যা কা। কোলের মধ্যে সামান্য কেঁপে ওঠে কাঞ্চন। গা শিরশির করে ওঠে সুপর্ণার। লোকটাকে সুবিধের বলে মনে হয় না। এমনকি লোকটার মুখের দিকে তাকাতেও ভয় করে। বাড়িতে তো একটা মানুষও নেই যে। ভালো করে খেয়াল করবা, নিশুত রাতে মনে হবে কেউ যেন উঠোনে হেঁটে বেড়াচ্ছে। অথবা ধরো, কাঁঠাল গাছের ডালে হঠাৎ একটা কুক পাখি ডেকে উঠল। সুপর্ণা ভয়ার্ত গলায় স্বীকার করে, হ, তার ডাকে মাঝি মাঝি। তালি ঠিক ধরেছি। আবিষ্কারের আনন্দে লোকটার চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে ওঠে। উৎসাহে 2 কদম এগিয়ে এসে বলে, বাড়িতে পা দিয়েই বসেছি, এ বাড়ি দিয়ে তেনাদের যাতায়াত আছে মা। কিছুতেই সংসারের ভালো হতে দিবে না। আয় উন্নতি হবে না, আগামী খেয়ে রোগ ব্যাধি লেগেই থাকবে। কি হবি তাইলে? ভয়ের কিছু নাই। অভয় দেয় লোকটি। তবে কি জানো মা, এনাদের বিশ্বাসও কিছু নেই। ওই যে বললাম, অপঘাতে মরণ।
শখ আহ্লাদ কিছু মেটেনি তো, অন্যের ভালো তাই সহ্য করতে পারে না। দেখছো না নারকোল গাছটা কিরাম দিন দিন শুকায় যাচ্ছে, ও গাছ মরি যাবে। সুপর্ণার বুকের মধ্যে ধক করে ওঠে। বিয়ের পরে গাছগুলো সব সে নিজের হাতে লাগিয়েছে। গোলাপ খাসাম, কাশির পেয়ারা, বোম্বাই লিচু, হাজারি নারকোল, আরো কত সব দরদ দিয়ে বড় করেছে। লোকটার ভবিষ্যৎবাণী সে মেনে নিতে পারে না, আবার অবিশ্বাস করার সাহসও হয় না। গাছের কথা ছাড়ো, নিজেদের কথা ভাবো। ওদের চোখ একবার যেদিকে পড়ে সাগর থাকলেও শুকিয়ে যায়। কত রাজা বাদশা ফকির হয়ে গেল। মানসিও মরে? সুপর্ণা আঁতকে ওঠে। মরেই তো, সব সময় অবশ্য মরে না, অবহেলা করলে মরে। ঠিক এই সময়ে উনুনটা আপনা থেকে দপ করে জ্বলে ওঠে। নারকোল গাছের মাথায় কাকটা আবার ডেকে ওঠে। মেয়েটা ফুপিয়ে উঠেও হঠাৎ থেমে যায়। সব অলক্ষণে কাণ্ড। নিজের গায়ে 3 বার থুতু ছিটিয়ে সুপর্ণা বলে, কিরাম খা খা করে মরছি দেখ, আপদগুলো জমিরও ওরসি। সীমা, ও কথা বলতে নেই, ওনারা হলেন সাক্ষাৎ জমের দূত। এবার কোমরে হাত রেখে আড়মোড়া ভাঙে লোকটা, যেন এতক্ষণে সে একটু স্বস্তি বোধ করছে। মুখে অদ্ভুত আরামসূচক শব্দ করে বলে, বলি একটা পিড়ি দিতে পারো মা? মাজাটা জিরোইতাম, সেই সকাল থেকে বেরোইছি তো। সুপর্ণা আবার অপ্রস্তুত হয়। লোকটা বোঝে, সঙ্গে সঙ্গে বলে, থাক থাক, তোমারও উঠতে হবে না, এইখানে বসতেছি। খালি বারান্দায় ফুঁ দিয়ে ছেড়ে লোকটা বসে পড়ে। এদিক ওদিক তাকায়, কি যেন দেখে একটা। তারপর আবার পুরনো প্রসঙ্গের চের টেনে বলে, হ্যাঁ, কি যেন বলতেছিলাম? ও হ্যাঁ, দণ্ড 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 চলি কি না হয় মা, রোগ ব্যাধি ছাড়ায় না, আগাবিঘি লেগে থাকে, ডানে আনতি বাঁয়ে পড়ে না। তারপর ধরো ঝগড়া ঝাঁটি অশান্তি এইসব লেগেই থাকে মা। সুপর্ণা সস্নেহে মেয়ের মুখের দিকে তাকায়। কদিনের জ্বরে কি হালটাই না হয়েছে। সারাদিন মাম মাম করে, অথচ 3 দিনের মধ্যে কান্না ছাড়া কোনো শব্দ নেই মুখে। চোখে জল চলে আসে তার। একটা কথা বলি মা, কিছু মনে করো না। বলি একজন ওঝা ডেকে বাড়িটা বেঁধে নিলে পারতেন, সংসারের মঙ্গল হতো। আগামীকে কম তো। আপনি বাঁধতে পারেন? তা একটু আত্র পারি, 7 পুরুষ ধরে তো এই কাজই করতেছি আমরা। বাপ ঠাকুরদার মতো না হলেও যা শিখেছি সব তেনাদের কৃপায়। কিরম খরচ পড়ে? তা একটু পরে। এসব কাঁচা খেগর দেবতা নিয়ে কাজ তো, ফালা ফালা তো করা যায় না। তা ধরো গিয়ে তোমার গোটা 50 তো লাগবে। 50? অত টাকা তো। কম করেই বলিস মা, অন্য কেউ হলি 100 কমে করবে না। বিশ্বাস না হলি অন্য কাউরে জিজ্ঞাসা করে দেখতে পারো। সুপর্ণা চিন্তায় পড়ে। না, সে কথা বলিনি। আসলে মানুষটার কাজ নাই 3 দিন, রাজমিস্ত্রির জোগাড়ে তো বর্ষায় ঘরে বসে রয়েছে। আজই প্রথম গেল, তা আবার কবে এদিকে আসবেন? তাই কি বলতে পারি মা, ভবঘুরে মানুষ, কখন কোথায় থাকি
তার ঠিক কি? তাছাড়া আজকের দিনটা ভালো, মঙ্গলবার, অমাবস্যা। কি করব কন, টাকা না থাকলে। একবার চেষ্টা করি দেখতে পারতাম। মায়েরা তো সংসারের খরচ মাসায় 2-4 পয়সা রেখে দেয় বিপদ আপদের জন্য। লক্ষ্মীর খটের কথা মনে পড়ে সুপর্ণার। ঠাকুরের আসনের নিচে লুকিয়ে রাখে, জলধরের ভয়। গত বছর চড়কের মেলা থেকে কিনেছিল। যখন পারে 8 আনা 4 আনা ফেলে রাখে। 5-10 পয়সাও অনেক ফেলেছে। এতদিনে নিশ্চয়ই 50 টাকা হয়েছে। কই গো মা, তাড়াতাড়ি বলো। কাজের মানুষ, এক জায়গায় বেশিক্ষণ তো বসে থাকতে পারি না। যেখান থেকে হোক ওই গাছটা আমার জোগাড় করতে হবে আজকে। সুপর্ণা ওঠে, ঘরে ঢোকে, খাটের উপর মেয়েকে শুয়ে দিয়ে আসনের তলা থেকে ঘরটা বের করে। বেশ ভারী। মাটির মেঝে 2 বার ঠোকা দিতেই তলাটা খসে গেল। সুপর্ণা গুনে দেখল, 50 টাকা 65 পয়সা। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো সে। আপনি বাঁধেন, 50 টাকা তো হবে। লোকটির চোখ মুখ চকচক করে ওঠে। আর তোমারই ভাবতে হবে না। আমার পরে যখন দায়িত্ব দিছ, সব ভাবনা আমার। আচ্ছা শোনো মা, আর গামছাটাও দিনি, আর একটু তেল, স্নানটা করে আসি। এসব কাজ শুদ্ধা সারি করতে হয়, বুঝলে না? কাঁচা খেগো দেবতা নিয়ে কারবার তো, ফালা ফালা তো করা যায় না। একটু এদিক ওদিক হলি বংশ বংশ করে সারবে। তবে আমার নাম লারান কবরেজ। দাও মা, দাও, তাড়াতাড়ি তেল গামছা দাও, শর্ট করে স্নানটা করিয়ে আসি। হ্যাঁ, দি দি দি। সুপর্ণা তেল আর গামছা এনে দেয়। তোমা, কি রান্না হলো আজকে? বলি, কি রাঁধলে আজ? মাথার তালুতে তেল ঘষতে ঘষতে নারায়ণ কবিরাজ জিজ্ঞেস করে। সংকোচে উত্তর দেয় সুপর্ণা। বিউলির ডাল আর কুসো চিংড়ি দিয়ে পুঁই শাকের ডেঁটা চচ্চড়ি। আহা, বেশ বেশ, খাসা রান্না। দেশের বাড়ি থাকতে তোমার মাসে মারাত্ম। সে কি সোয়াদ মা, জিভে এখনো লেগে রয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে থাকে, এ দেশে আসার পর আর সেরাম রান্না খেলাম কোথায়? এখনকার মেয়েরা কি আর রাখতে জানে বলো দেখি? আমার পুতির বউরে তো দেখি। আপনার এই গরিব ছেলের বাড়ি 2 মুঠা যদি খেয়ে যান। আমি অবশ্য মাসিমার মতো রাঁধতে জানি নে। আর রাত ভইবা কি দিয়ে? ঘরে কিছু থাকলি তো। আরে না না, সে কথা না মা। নারায়ণ কবিরাজ জিভ কাটে। আমি সে কথা বলেছি নাকি? মা যে আমার সাক্ষাৎ অন্নপূর্ণা, সে আমি দেখে বুঝেছি। খাবো খাবো মা, তুমি যখন বলিছ নিশ্চয় খাবো। আগে একটু কাজটা করে নি। তুমি বরং এক কাজ করো দেখি, ওই খানসারের জবা ফুল আর খান কত তুলসী পাতা নিয়ে আসো। স্নান সেরে তুলসী তলায় উপচার সাজিয়ে বসে নারায়ণ কবিরাজ। ঝোলা থেকে 4টে লোহার মাদুলি, কিছু শিকড় বাকড়, আরো কি কি সব যেন বের করে। বিড়বিড় করে মন্ত্র পড়ে অনেকক্ষণ। তারপর সেগুলো মাদুলির মধ্যে পুরে বাড়ির 4টে কোনায় 4টে পুঁতে দেয়। বাস, আর ভয় নাই। এবার তুমি ভাত বাড়ো দেখি মা। খাওয়া দাওয়ার পর দাওয়ায় বসে দাঁত খোঁচায় নারায়ণ কবিরাজ। ঘুমন্ত মেয়েকে তুলে নিয়ে এসে নারায়ণ কবিরাজের সামনে বসে সুপর্ণা। বলে, একটু ঝাড়াই দেন। কিন্তু তো ভাই, কাঁদছ কেন? আমার সেন একটা দাদু হই তোমার। এদিকে একটু সরে বসো তোমা। আসন হয়ে বসো দেখি। দেখি দিদি,
তোমার কপালটা দেখি। কপালে হাত দিতেই চমকে ওঠে নারায়ণ। জ্বরে গা পুড়ে যাচ্ছে, হাত পায়ের পাতা একেবারে ঠান্ডা। এ কি করেছো মা? ডাক্তার দেখাছো না? সুপর্ণা মাথা নাড়ে। না না, ঠিক করনি। রোগ নিয়ে ছেলে খেলা করো না। জল পোড়া খাইলাম, ধানের মাটি মাখালাম, কিছুতেই কিছু হচ্ছে না। এসব জল পড়া মাটি পড়ার কাজ নাকি? দিনকাল ভালো নয় মা। কি থেকে কি হয় বলা যায় না। গত ফাল্গুনে আমার 5 বছরের নাতিটা মরিয়ে গেল, এই মাত্র 3 দিনের জ্বরে। ইস, মরতো না, ভালো ডাক্তার দেখাতে পারলে মরতো না। বড় ডাক্তার দেখানোর পয়সা কোথায়? কথা বলতে বলতে গলা ধরে আসে নারায়ণের। সমস্ত রাগ গিয়ে পড়ে তার ছেলের ওপরে। তাও পারতাম, ছেলেটা যদি মানুষ হতো। যা রোজগার করে সব ওই মদ গাঁজা খেয়ে আর জুয়ো খেলে উড়োয় দেয়। বাড়ি ফিরে মৌটারে ধরে ঠ্যাঙায়। 5টা টাকা দেয় না সংসারে। বলো দিনি মা, 4-5টা পেট সব আমার ভরসা। তুমি বলো, এই বুড়ো বয়সে আর কত পারবো আমি? ধুতির ফুটে চোখ মুছে নারায়ণ। একটু ধাতস্থ হলে বলে, তুমি আর দেরি করো না, ডাক্তারখানায় নিয়ে যাও। সুপর্ণা ইতস্তত করে। ভাঙা চোরা মুখে অসহায়তা ফুটে ওঠে। বলে, আমার কাছে যাচ্ছিল সব আপনারে। বলছি, রাতে আপনার ছেলে ফিরুক, কাজ হলি কাল সকালে নয়। না না, আজই যাও। লক্ষণ ভালো ঠেকেছে না, ধার দেনা করি হলেও যাও। সুপর্ণার মুখে একটা করুণ হাসি ফুটে ওঠে। তাই বলে, কি করব বলেন? নারায়ণ কবিরাজ চিন্তায় পড়ে। ঝিম ধরে বসে থাকে কিছুক্ষণ। মাথা চুলকোতে চুলকোতে বলে, কি উপায় বলো দিনি? আরো কিছুক্ষণ ভাবে। তারপর অনিচ্ছা সত্ত্বেও পকেটে হাত ঢোকায়। একটু আগে দেওয়া সুপর্ণার 50 টাকার পুঁটলিটা বের করে নিয়ে আসে। বলে, ধরো মা, এইটা নাও, ডাক্তারখানায় যাও। কিন্তু আর কিন্তু না। আরে নাতনিরে দিচ্ছি, দাদু তো দিতেই পারে না? তোমার বাবা দিলে না বলতে পারতে। আর দেরি করো না মা, যাই, আমি বাড়ির দিকে যাই, দেখি কে সব কি করছে। সকালে বেরোনোর সময় সাল পারন তো শুনিলাম। আমি না ফিরলি উনুনে হাড়ি চড়বে না। লাতি লাতনি গোলান পথ সে বসে আছে। তা থাক, একদিন না খালি মানুষ মরে না। তাদের জন্যই তো আর একটা অবলা শিশুরে দণ্ড দিতে পারি না। মানুষ হয়ে এত বড় দণ্ড তোমার দিই কি করে? শুনলেন কৃষ্ণেন্দু পালিতের গল্প দণ্ড। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। সুপর্ণার চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি। সূত্রধার দেবব্রত ব্যানার্জি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। শব্দ পুনর্নির্মাণ গোপাল দাস। পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল। গল্প পাঠে নারায়ণ কবিরাজের চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি
জাত কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। প্রস্তুতি ক্লিক, যখন তখন।